হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি তোমাদের উচ্চ মাধ্যমিকের যে বাংলা রয়েছে সেই বাংলা থেকে দ্বাদশ শ্রেণীর যে বাংলা রয়েছে তৃতীয় সেমিস্টার আদরিণী গল্পটা তোমাদের বইয়ের প্রথম পরিচ্ছদে রয়েছে। সেই আদরিণী গল্পটা কিন্তু তোমাদের ডে 1 এর আজকে ক্লাস আমি নেব এবং তোমাদের প্রত্যেকটা পরিচ্ছদ আমি 7টা পরিচ্ছদ গল্প আকারে পড়িয়ে দিয়েছি। কিন্তু এখন প্রতিটা যে 7টা পরিচ্ছদ রয়েছে সেই সমস্ত জায়গা থেকে মূল কোন বিষয়গুলো তোমরা পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম পরিচ্ছদে তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী গল্পের মধ্যে গল্পের প্রথম পরিচ্ছদ এবং সার সংক্ষেপ সম্পর্কে ডিটেলসে আলোচনা হবে এবং এখানে কোন কোন বিষয়গুলোতে তোমরা মেইনলি ফোকাস করবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি আলোচনা করব। দেখো কি বলছে, জয়রাম মুখোপাধ্যায়। এই গল্পের প্রথম পরিচ্ছদে আমরা একটা ক্যারেক্টার পাই, সেটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। এই গল্পের প্রধান চরিত্রই হলেন কিন্তু জয়রাম মুখোপাধ্যায়, যিনি পেশায় কিন্তু একজন দক্ষ মোক্তার ছিলেন। কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখা দরকার, তার কারণ এরপরে কিন্তু আমরা খুব সুন্দর ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বলছে তিনি গত 20 বছর ধরে নিষ্ঠার সাথে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার হিসাবে কাজ করে আসছেন। এলাকায় তিনি জয়রাম মোক্তার নামে কিন্তু পরিচিত। তাহলে কত বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করছেন? 20 বছর ধরে। এবং কাদের কাজ করতেন? পীরগঞ্জের বাবুদের কিন্তু কাজ করতেন, এস্টেটের বাধা মোক্তার হিসাবে কিন্তু তিনি কাজ করেছেন। এবং এলাকায় তিনি কি নামে পরিচিত? জয়রাম মোক্তার নামে কিন্তু তিনি পরিচিত হয়ে রয়েছেন। এইভাবে করে মূল বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকের এই ক্লাসটি আলোচনা করব, যেখান থেকে আমরা আদরিণী গল্পের বিষয়বস্তু, আদরিণী গল্পের সমস্ত কিছু সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমরা অবগত হতে পারবো। প্রথম পরিচ্ছদ থেকে কিন্তু আবারও বলছি আমি। এবার স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্যের কথা যদি বলতে চাই, জয়রাম যে মোক্তার ছিল তার চারিত্রিক স্বভাব কেমন? অভিমানী স্বভাব। বলছে জয়রাম বাবু অতি অল্প কারণে তীব্র অভিমানী হয়ে উঠতেন। ঠিক আছে, তার ছোটখাটো বিয়ে বিষয়েও মনক্ষুণ্ণ হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। ছোটখাটো বিষয় নিয়েও কিন্তু তিনি খুব ক্ষুব্ধ হয়ে যেতেন, রেগে যেতেন। এবার কোমল হৃদয়েরও মানুষ ছিলেন তিনি। অভিমানী স্বভাব যেমন ছিল, তিনি আবার কিন্তু কোমল হৃদয়েরও মানুষ ছিলেন, সেটা আমরা প্রথম পরিচ্ছদে পাই। বলছে বাইরে থেকে যেমনই হোক তার হৃদয়টি কিন্তু স্নেহ, বন্ধু বাৎসল্য, কুসুমের মতো কোমল। তিনি অত্যন্ত পরোপকারী এবং বন্ধুৎসল বলতে গেলে কি আমরা কি বুঝি? যে তিনি বন্ধু বৎসল, তিনি বন্ধুত্ব করতে জানেন মানুষের সঙ্গে। তিনি কিভাবে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে হয় সেটা কিন্তু এই জয়রাম মোক্তার খুব ভালো করেই জানতেন। ওকে, আচ্ছা, এইবার আমরা দেখেছি প্রথম পরিচ্ছদে হয়েছিল আড্ডা। কার আড্ডা? জয়রাম যে মোক্তার ছিল সেই মোক্তারের বৈঠকখানা ছিল, সেই বৈঠকখানা আড্ডা এবং তার সঙ্গী সাথী যারা ছিল তাদের বিষয়ে আমরা একটু জেনে নেব, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে। নগেন ডাক্তারের প্রসঙ্গ আসবে এখানটায়। বলছে পাড়ার চিকিৎসক যে ছিলেন, আমরা জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে জানলাম, তিনি ছিলেন মোক্তার। 20 বছর ধরে তিনি করতেন পীরগঞ্জের বাবুদের মোক্তারি। এবং তারপরে আমরা একটা ক্যারেক্টার পেলাম নগেন ডাক্তার, যিনি পাড়ার চিকিৎসক ছিলেন, যিনি বিকেলে মোক্তার মশাইয়ের বৈঠকখানায় কিন্তু আড্ডা দিতে আসেন রোজ বিকেল বেলায়। তাহলে কখন আসেন? বিকেল বেলায়। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং নগেন কিসের পেশার সঙ্গে যুক্ত ছিল? ডাক্তারের পেশার সঙ্গে যুক্ত ছিল। এরপরে আমরা আরো একটা ক্যারেক্টার পাই এই প্রথম পরিচ্ছদে, সেটা হচ্ছে কুঞ্জ বিহারী বাবু। তিনি পেশায় একজন জুনিয়র উকিল ছিলেন। তাহলে কুঞ্জ বিহারী বাবু পেশায় কি ছিলেন? বলতে হবে জুনিয়র উকিল ছিলেন। তিনি জয়রাম বাবুর কিন্তু অন্যতম একজন নিয়মিত সঙ্গী ছিলেন। নেক্সট, তামাক সেবন সেখানে করছিলেন সবাই। কি বলছে? জয়রাম বাবু বারান্দার বেঞ্চিতে বসে হুকা হাতে তামাক খাচ্ছিলেন যখন অতিথিরা কিন্তু আসেন। তাহলে এখানে কি করছিলেন? জয়রাম বাবু তামাক খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন যদি বলে পরীক্ষায় আসে, তাহলে বলতে হবে অপশন থেকে তামাক খাচ্ছিলেন। এমসিকিউ গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা। আমি কিন্তু এই প্রথম পরিচ্ছদ থেকে ওয়ান লাইনার, এটার উপরে আমাদের একটা নিজস্ব বই আছে প্রকাশনীর, যেটা পিস্টিকল পাবলিশার বলে আমাদের নিজস্ব প্রকাশনীর বই আছে। তোমরা বাড়িতে বসে বইটা অর্ডার করতে পারো। কি করে করবা সেটা আমরা আজকে এই ক্লাসের শেষে কিন্তু তোমাদের বলে দেব। চলো নেক্সট, আরো কিছু বিষয় রয়েছে আমরা জেনে নেই। এখানে নিমন্ত্রণ ও উৎসবের আয়োজন করা হয়েছিল। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে ছিল। মনে রাখবে, পীরগঞ্জে কার বিয়ে ছিল? মেজবাবুর মেয়ের বিয়ে। কোন দিন হয়েছিল? সোমবার দিন। ভেরি ইম্পর্টেন্ট। এই বিয়ের নিমন্ত্রণ এসেছে কিন্তু পীরগঞ্জ থেকে। তাহলে জয়রাম বাবুর কাছে কোথা থেকে বিয়ের নিমন্ত্রণ এসেছিল? পীরগঞ্জ থেকে এসেছিল। কার বিয়ে? মেজবাবুর। পীরগঞ্জের যে মেজবাবু ছিল সেই মেজবাবুর মেয়ের বিয়ে।
কবে বিয়ে হবে, কোন বারে, সোমবার দিন বিয়ে হবে। প্রত্যেকটা জায়গা কিন্তু আমি নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়াচ্ছি, যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশন আরেকটু ভালো হয়। এবার রাজকীয় আয়োজনে কোনো কমতি রাখা হচ্ছে না, মানে বিশাল রাজবাড়ির মতন আয়োজন করা হচ্ছে, কোনো কিছু কমতি রাখা হচ্ছে না, বিশাল বড় আয়োজন সহ একটা কিন্তু প্রোগ্রাম করা হচ্ছে এই বিয়ে বাড়িতে। ক্লিয়ার? ওকে। বলছে সাংস্কৃতিক বিনোদনের ধুম। এবার সাংস্কৃতিক বিনোদনের ধুমের মধ্যে কি হচ্ছে, একটা বিয়ে বাড়িতে বা বিভিন্ন ধরনের অনেক বাড়িতে ডিজে বাজে, অনেক বাড়িতে বা সানাই বাজে, মানে বিভিন্ন রকমের আয়োজন করা হয়, কোনো জায়গায় ডান্স হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। যারা বড় বড় মানে বিয়েতে যখন কেউ গেছো, বিশাল বড় লোক, সেই বড় লোক বাড়িতে যখন কোনো বিয়ের আয়োজন করা হয় তখন সেটা একদম এলাহি ব্যাপার, তাই না? তো যাই হোক, এখানে কি করা হচ্ছে, বেনারস থেকে আনা হচ্ছে প্রখ্যাত বাই বা বাইজি দল। তাহলে বাই কোথা থেকে আসছেন বা বাইজি কোথা থেকে আসছেন, বেনারস থেকে। ঠিক আছে, বেনারস থেকে আসছে। নেক্সট কলকাতা থেকে আসছে খেমটা নাচের বিশেষ দল। খেমটা হচ্ছে এক ধরনের নাচ, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সেই ছবি আমি এখানে দিয়েছি খেমটা নাচের, যেখানে একটা ডান্স পারফরমেন্স হচ্ছে। ক্লিয়ার? তাহলে বাই কোথা থেকে আসছে, বেনারস থেকে। খেমটা কোথা থেকে আসছে, কলকাতা থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনগুলো, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে মনে রাখতে হবে। বিয়ের উৎসবে গানের আসর হবে প্রধান আকর্ষণ। এখানে বিয়ের উৎসবের প্রধান আকর্ষণ কি আছে, গানের আসর হবে এখানে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন। এবার যাতায়াতের কঠিন পথ, সেই বিয়ে বাড়িতে যাবে। এবার দিন সময় লাগবে কতদিন, 4 দিন। বলছে পীরগঞ্জে যাতায়াত করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য সেই সময়। ঘোড়ার গাড়ির কোনো পথ নেই। তাহলে কোন গাড়ির কোনো পথ ছিল না, ঘোড়ার গাড়ির কোনো পথ ছিল না। গরুর গাড়িতে যেতে 2 দিন এবং আসতে 2 দিন, মোট 4 দিন সময় লাগতো সেই সময়। এর ফলে কিন্তু জয়রাম বাবুর সোমবার ও মঙ্গলবার 2 দিন কাছারি কামাই বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তাহলে কদিন জয়রাম বাবুর কাছারি কামাই হওয়ার কথা ছিল, 2 দিন কিন্তু জয়রাম বাবুর কিন্তু কাছারি কামাই হওয়ার কথা ছিল। কোন কোন 2 দিন, এখানে সোমবার এবং মঙ্গলবার, এই 2 দিন কিন্তু কাছারি কামাই হওয়ার কথা ছিল। ওকে, তো নেক্সট হচ্ছে এবার সমাধান। যেহেতু ঘোড়ার গাড়িতে যেতে পারবে না, তাহলে যাবে কি করে? এখানে বলছে সমাধান হচ্ছে হাতি চড়ে যাত্রা তারা করতে চেয়েছিল। এই যে হাতি, সেই সময় এটা তো মাটির মূর্তি, যাই হোক এইভাবে হাতির পিঠে এরকম বসবার জায়গা ছিল, সেই বসে কিন্তু যাতায়াত করা হতো, এবং এখানে হাতির যে চালক আছে সেই চালক কিন্তু নিয়ে যেত। এবার হাতির প্রয়োজনীয়তা, বলছে পালকি জোগাড় করা অসম্ভব ছিল। তাহলে ওখানে ঘোড়ার গাড়িতে যাওয়ার পথ নেই, পালকি জোগাড় করা প্রায় অসম্ভব। ঠিক সেই কারণে নগেন ডাক্তার ও কুঞ্জবাবু পরামর্শ দিলেন কিন্তু রাজবাড়ি থেকে একটি হাতি আনিয়ে নেওয়ার। তাহলে ওইখানে যে আড্ডা বসেছিল, সেই আড্ডার ওখানে তার বন্ধুর মধ্যে একজন ছিল নগেন ডাক্তার এবং অন্যজন কুঞ্জবিহারী বাবু। এই দুজন মিলে বলছে তাহলে ওই যে মানে পীরগঞ্জ থেকে তাহলে হাতি আনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। তো জয়রাম বাবু আশ্বাস দিলেন যে রাজবাড়িতে চিঠি পাঠালে সন্ধ্যার মধ্যেই হাতি চলে আসবে। তাহলে রাজবাড়িতে যদি চিঠি পাঠানো হয় তাহলে কখন হাতি আসবে, তাহলে হাতি আসবে কিন্তু সন্ধ্যার মধ্যে কিন্তু হাতি আসবে। তার মানে কি, প্রথমে বলছে ঘোড়ার গাড়ি যাওয়ার পথ নেই, পালকিতে যাওয়া অসম্ভব, ঠিক সেই কারণে তারা ভাবছে যে হাতিতে চড়েই তাহলে যেতে পারবো আমরা একমাত্র, এবং হাতিটা আমরা আনাবো কোথা থেকে, সেই পীরগঞ্জের রাজার বাড়িতে চিঠি লিখতে হবে, সেই চিঠি লিখলে পারে সেখান থেকে সন্ধ্যার মধ্যে হাতি চলে আসবে। এবার আমরা জানবো রাজবাড়ির সাথে কি সম্পর্ক ছিল, সেটা আমরা সম্পর্কে জেনে নেব। তাহলে তারা যেখানে বিয়ে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছেন, সেটা কিন্তু মহারাজ নরেশচন্দ্র হলেন রাজবাড়ির বর্তমান মালিক। সেই নরেশচন্দ্র বাবুর বাড়িতে কিন্তু সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন, সেই বাড়িতে মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে। ঠিক আছে, তো জয়রাম বাবু তার বাপের আমল থেকেই তাদের পরিবারের কিন্তু বিশ্বস্ত মোক্তার হিসাবে কিন্তু কাজ করে আসছেন। এই পুরনো সম্পর্কের খাতিরেই তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে হাতি চাওয়ার পরিকল্পনা করেন, যে রাজবাড়িতে একটা চিঠি লিখলে নিশ্চয়ই হাতি পাঠাবে, তারা কিন্তু কোনো মতেই মানা করতে পারে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে বিয়ের বাড়ির পরিকল্পনা। এবার বিয়ের বাড়ির পরিকল্পনা কি হচ্ছে, বলছে মাথায় একটি বড় পগ বা পাগড়ি বেঁধে উপস্থিত থাকা। সেই বিয়ে বাড়িতে তারা যে যাবে, তারা সেখানে গিয়ে কি থাকবে, পগ, পাগড়িটাকে পগ বলা হয়, সেই পগ পরে তারা কিন্তু ঘুরবে। দেখবে বড় বড় বাড়ি, মানে বাড়িতে যেমন মারোয়ারি বাড়ি হোক বা যেখানে বড় বড় বিয়ের অনুষ্ঠানে, তারা দেখবে সবাই বরপক্ষ এক ধরনের পাগড়ি পরে, কন্যা পক্ষ এক ধরনের পাগড়ি পরে, এরকম টাইপের কিন্তু সিস্টেমটা হয়। তো বলছে হাতে একটি থেলো হুকো নিয়ে আভিজাত্য বজায় রাখা।
তো এই ধরনের একটা হুকো টুকো নিয়ে আর কি একটা আভিজাত্য বজায় রাখবে, এরকম একটা ব্যাপার। অভ্যর্থনা এবং তদারকি, কে খেলো বা কে খেলো না তার দেখাশোনা করবে তারা গিয়ে সেখানটায়, বিশেষ করে জয়রাম মুক্তার বলছে অতিথিদের অপ্যায়নে তদারক করে বেড়ানোই ছিল তার পরিকল্পনা, যে আমরা যত ওখানে যেহেতু আমরা বাধা মুক্তার, সেহেতু ওখানে গিয়ে যারা অতিথি আসবে তাদের তদারকি করবো আমরা গিয়ে, কি বসুন আসুন এটা নিন সেটা নিন, এই ধরনের আর কি ব্যাপার পরিকল্পনা আর কি করছে, তারা প্ল্যানিং করছে। হ্যাঁ, এবার জয়রাম বাবুর রসবোধ, জয়রাম বাবুর রসবোধ কি করে আমরা পাই এখানে, বলছে পিয়ালা মুঝে ভর দো, এই যে গানটা, তো বলছে জয়রাম মুক্তার হিন্দি গানের কল উদ্ধৃত করে ডাক্তার এবং উকিল বাবুকে রসিকতা করেছিল। তিনি রসিকতা করে বলেন যে তার এখন আর খেমটা গান শোনার বয়স নেই। বলছে এবার খেমটা গান ওই বাইজি ফাইজি মিলে এসে যে গানগুলো করবে ওগুলো দেখার বয়স আমার নেই, আমি এখন মানে সেই মানে জয়রাম মুক্তার মানে ওর বয়স হয়ে গেছে, তোমরা বলছে তোমরা দেখবা এই সমস্ত রসকৌতুক বিষয়, হ্যাঁ এই সমস্ত আনন্দ ফুর্তি এখন তোমাদের বয়স। তো ঠিক ডাক্তার এবং উকিল বাবুকে কিন্তু রসিকতা করছিল, ঠিক আছে। তো বলছে কিন্তু আড্ডার ছলে তিনি ঠিকই বন্ধুদের সাথে কিন্তু হাসি ঠাট্টায় কিন্তু সেই সময় মেতে উঠেছিল, ঠিক আছে। তো এই ছিল প্রথম পরিচ্ছদের মূল বিষয়গুলো। তো তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে, আমার কাছে সরাসরি তোমরা পড়তে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে, অথবা 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো বছরের পার সাবজেক্টের জন্য মাত্র 300 রুপিস, মানে 299 রুপিস আমাদের কিন্তু কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য। অর্থাৎ তুমি যদি বাংলা পড়ো পুরো 3rd সেমিস্টার প্লাস 4th সেমিস্টার, দুটো সেমিস্টার কম্বাইন্ড করে মাত্র 300 টাকায় তুমি 1 বছর পড়ার সুযোগ পাচ্ছ অনলাইনে আমাদের কাছে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা চাইলে পারে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের যে পাবলিশার থেকে যে বইটা পাবলিশড হয়েছে সেটাও কিন্তু তোমরা নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।